নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ধ্বনি ধ্বনি পরিবর্তন ও সন্ধি অধ্যায়টির ধ্বনি পরিবর্তন অংশের এর আগের পর্বে আমি তোমাদের কাছে ধ্বনি আগমের স্বরাগম অংশটি আলোচনা করেছিলাম। আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম আলোচনা হয়েছিল। তা এবারে দেখো, আজকের এই পর্বটিতে তোমাদের কাছে ব্যঞ্জন আগমের বিষয়টি আলোচনা করব। তাহলে ব্যঞ্জনাগম কি? একই রকমভাবে স্বরাগম যেমন আমরা জেনেছিলাম, ঠিক একইভাবে ব্যঞ্জনাগম, সেখানে ছিল স্বরধ্বনি, এখানে আসবে ব্যঞ্জন ধ্বনি। তাহলে শব্দের আদি, মধ্য এবং অন্তে উচ্চারণের সুবিধার জন্য যদি একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে, তখন তাকে ব্যঞ্জনাগম বলে অভিহিত করব। একটা উদাহরণ আমরা প্রথমে নিই। ধরো বললাম ওঝা, থেকে আসছে কি? রোজা। তাহলে দেখো, এখানে ও স্বরধ্বনি ছিল, ও স্বরধ্বনি কিন্তু আছে, উপরন্তু আসছে কি? র। রয়ের সঙ্গে ও কার রূপে ব্যবহৃত হয়েছে। তাহলে শব্দের মধ্যে একটি র ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটল। তাই এরকম ধরনের ধ্বনি পরিবর্তন আমাদের ভাষায় খুব ব্যাপকভাবে বিভিন্ন এলাকায় প্রচলিত রয়েছে। আমরা কিন্তু মূল শব্দ সম্পর্কে হয়তো অনেকেই অবগত নই। আমরা ধ্বনি পরিবর্তনের মাধ্যমে যে শব্দ উচ্চারণ করি, সেটাই আমাদের কাছে সঠিক শব্দ বলে পরিগণিত হয়। হ্যাঁ, ব্যাকরণে এই শব্দকে কোনোভাবেই বেঠিক বলে পরিগণিত করা হচ্ছে না, সঠিকই এই শব্দ। কেননা আমরা যেহেতু সার্বজনীন একটা এখানে ব্যাপার থাকে যে অনেকাংশের ব্যবহারের ফলে এটি একটি অর্থপূর্ণ শব্দেই পরিণত হয়েছে। তাহলে ব্যঞ্জনাগমের ক্ষেত্রে আমরা দেখব এরও রয়েছে আদি ব্যঞ্জনাগম। যেমন আমি এই উদাহরণটা দিলাম, এটি কিন্তু আদি ব্যঞ্জনাগমে, ওঝা থেকে রোজা। এটা কিন্তু শব্দের শুরুতেই একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে, যেটি হচ্ছে র। আরও একটি উদাহরণ তোমরা পেতে পারো, যেমন রিজু। রিজু থেকে এসছে কি? রুজু। রিটাই এখানে উঠে গেছে, কিন্তু তার পরিবর্তে দেখো একটি র ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে শব্দের শুরুতে, সেটা রিজু হয়ে গেছে কি উচ্চারণে রুজু। আর মধ্য ব্যঞ্জন আগমের ক্ষেত্রে কি আসবে? ধরো আমরা বলি অনেক সময় যে চা যুক্ত এর, চা যুক্ত এর করলে আমরা এটাকে কি উচ্চারণ করি? না, চায়ের। তাহলে এখানে কিন্তু এর যুক্ত হচ্ছে, কিন্তু মাঝখানে দেখো একটি অন্ত্যস্ত ব্যঞ্জনধ্বনির আগমন ঘটছে। একার র আছে, কিন্তু উপরন্তু একটি অন্ত্যস্ত ব্যঞ্জনধ্বনির আগমন ঘটছে। এটি মধ্য ব্যঞ্জন আগমের উদাহরণের মধ্যে পড়ে। বা ধরো বানর, সেটা থেকে আসছে কি? বান্দর। তাহলে মাঝখানেই দেখো একটি দ ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটছে, যেটা নয়ের সঙ্গে সংযুক্ত হয়ে বসছে। সংযুক্ত হয়ে বসুক, আলাদা করে বসুক, দেখো শেষে নয়, শুরুতে নয়, মাঝখানে কিন্তু ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটছে। এটি হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম। তাহলে তাহলে এর ডেফিনেশানও যা একই ডেফিনেশান। উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে ব্যঞ্জনধ্বনির আগমনকে বলে আদি ব্যঞ্জনাগম। উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে
ব্যঞ্জনধ্বনির আগমনকে বলে মধ্য ব্যঞ্জনাগম। এই মধ্য ব্যঞ্জনাগমের ক্ষেত্রে কিছু শ্রুতি আছে, যেমন ধরো অন্ত্যেস্ত শ্রুতি, যেটা এখানে ছিল। অন্ত্যেস্ত শ্রুতি কীরকম? না ধরো বললাম ওই একই মা এর আমরা কি বলি? মা অন্ত্যেস্ত একার র। এখানে অন্ত্যেস্ত নেই, কিন্তু অন্ত্যেস্ত আমাদের এখানে এসে যায়, আমরা উচ্চারণেও আনি এবং শ্রুত হয় আমাদের। এই অন্ত্যেস্তর আগমনটাকেই বলছি অন্ত্যেস্ত শ্রুতি, কিন্তু মূল অংশে অন্ত্যেস্ত থাকে না। আরও একটা শ্রুতি যেটা এখানে দিলাম, দ শ্রুতি। কীরকম? না এই যে বানর থেকে আসছে বান্দর, মাঝখানে দেখো একটি দ ব্যঞ্জনধ্বনি এসে যাচ্ছে, এটাকে দ শ্রুতি বলছে। আরও হয় ব শ্রুতি। কীরকম? না তাম্র, তাম্র থেকে আসছে কি তাম্ব। আবার এটা থেকেও পরিবর্তিত হয়ে বলে তা বা, তয়চন্দ আকার বয়াকার, মানে যেটা থেকে পরবর্তীকালে তামা শব্দটি এসছে। তাহলে দেখো এখানে কিন্তু ব ছিল না, মাঝখানে একটি বয়ের আগমন, এটা মাঝখানে ঠিক নয়, এটি শেষে এসছে, এলেও এখানে বয়ের আগমন ঘটেছে বলে এটিকে ব শ্রুতি বলে চিহ্নিত করা হচ্ছে। যেমন অম্ল, অময়ল, সেটা হয়ে গেছে কি অময় বয় ল। এটি দেখো মাঝখানে এসেছে, শেষে কিন্তু নয়, কিন্তু এটাও ব শ্রুতির দৃষ্টান্ত। আচ্ছা, তারপরে দেখো হ শ্রুতিও হয়। হ শ্রুতি একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো বিপুলা। বিপুলা থেকে শব্দটি এসছে বিউলা, তার থেকে এসছে বিহুলা, তার থেকে এসছে বেহুলা। তাহলে মূল শব্দে কিন্তু হ ছিল না, এখানে পরিবর্তিত শব্দের মধ্যে দেখো হয়ের আগমন ঘটেছে মাঝে, তাই একে বলা হচ্ছে কি হ শ্রুতি। তাহলে এটা গেল মোটামুটি মধ্য ব্যঞ্জনাগমের দৃষ্টান্ত স্বরূপ, এর মধ্যে অন্ত্যস্ত শ্রুতি, দ শ্রুতি, ব শ্রুতি, হ শ্রুতি সংগঠিত হয় তার উদাহরণ। আচ্ছা, এরপরে দেখো অন্ত ব্যঞ্জনাগম। অন্ত এর ক্ষেত্রে কি হবে? না আমরা যে শব্দগুলো ব্যবহার করি, যেমন আমরা কথায় কথায় বলি নানান ফুল ফুটে আছে, আসল শব্দটা হচ্ছে না না, তাকে আমরা করে দিয়েছি না না দন্তের ন, নানান। শেষে দেখো একটি ন ব্যঞ্জনধ্বনির আগমন ঘটেছে, মূল শব্দে কিন্তু শেষে ন নেই, আলাদা করে একটি ব্যঞ্জনধ্বনির আগমন, এটা অন্ত ব্যঞ্জনাগম। বা আমরা বলি জমি, জমি, তাকে আমরা আবার বলি জমিন। তাহলে এই নটা অন্তের আগমন ঘটেছে ব্যঞ্জনধ্বনি। তাহলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের অন্তে ব্যঞ্জনধ্বনির আগমনকে বলা হয় অন্ত ব্যঞ্জনাগম। তাহলে আমরা আজকে ধ্বনি আগম সমাপ্ত হলো। ধ্বনি আগমের মধ্যে মানে স্বরাগম হলো আর ব্যঞ্জনাগম, দুটি পর্বে করে আমরা এটা শেষ করলাম। এরপরে আমরা ধ্বনির লোপ বা বর্ণের লোপ অংশটি আলোচনা করব। ঠিক আছে, এই উদাহরণগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এখানে ব্যঞ্জনাগমের ক্ষেত্রে উদাহরণ কিন্তু একটু সীমিত, অতএব এগুলো একটু ভালো করে দেখে রাখলে তোমরা বুঝে যাবে যে এখানে ধ্বনি পরিবর্তনের কী নিয়ম হয়েছে।